আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে ধোঁয়াময় নিস্তব্ধতা নেমে আছে, সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাপড়ের কারখানা। আহির কারখানার পিছনে গুদামঘরটাতে উপস্থিত হয়। সেখানে নো এন্ট্রি সিল দেওয়া। আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারলো। আহিরের সাথে গ্রামের দুজন লোকও আসে, শফিকুল আর তারেক। মিলনের কাছের বন্ধু ছিল ওরা। গোটা গ্রাম এখনো স্তব্ধ। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে ঈর্ষা, কেউ আবার ফিসফিসিয়ে বলে ও এমন কিছু দেখে ফেলেছিল যা দেখা তার কথা ছিল না। নানান লোকের নানান ধরনের ধারণা, মন্তব্য। আহির মির্জা আলিমনগর আসার খবর গ্রামে ছড়িয়ে পড়েছে, যেন স্বয়ং বিচার এসে নেমেছে আলিমনগরে। কিছু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন, তো কিছু লোক মুখে বিব্রতকর ছাপ আনে। আহির ঘুরে ঘুরে স্পষ্টটি দেখছে, চারদিকে রক্তের ছিটে ফোটা। আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে। স্পটের বাইরে তার চোখ গেল, সেখানে কিছু একটা পড়ে আছে। আহির সেখানে হাঁটু গেড়ে বসে জিনিসটা হাতে তুলে নিল। এখনই বোঝা যাচ্ছে না এটা কিসের অংশ। আহির খুব মনোযোগ দিয়ে দেখছে। একটি রূপার খণ্ড, কাজে লাগতে পারে খণ্ডটি। পকেটে রেখে দিল। গুদামঘর থেকে বাইরে আসে, কারখানাটার দিকে তাকালো। গেটের উপর লোহার অক্ষরে লেখা আলিমনগর তাঁতশালা, স্থাপিত 1889 সাল। অনেক পুরনো কারখানা। এককালে হয়তো এতটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখা যাচ্ছে। নিশ্চয় জমিদারের পূর্বপুরুষদের গড়া কারখানা, আহির নিশ্চিত। আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। শফিকুল তাকে লক্ষ্য করে বলল, বাবু, এখানে রাতে কেউ বের হয় না। আমাদের কারখানা বিকেল 5টায় ছুটি হয়। কিন্তু ওই দিন রাতে আমি একজনকে এদিক থেকে যেতে দেখেছিলাম। কে সে? বাবু, আশরাফ, বৃদ্ধা। বেশিরভাগ সময় মাঝরাতে যায়। ওদিন রাত 3টার দিকে বাড়ি ফিরেছে। আমার সন্দেহ হয় ওনার ওনার আসা যাওয়ার পথ একটাই। ওনাকে এখন কোথায় পাবো? বাবু, কয়েক মিনিট হেঁটে গেলেই ওনার বাড়ি। আশরাফের বাড়িতে পৌঁছে তারা। মাটির ঘর। উঠোনে বসে এক বৃদ্ধা পাখা তৈরি করছে। শীত শেষ হলে গরম শুরু। এখনই সময় পাখা তৈরি করে রাখা। বৃদ্ধা চোখ তুলে দেখলো 4জন লোক। তিনি বসা ছেড়ে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু তার আগেই আহির তার সামনে যেয়ে বলল, চাচি, আপনাকে উঠতে হবে না, আমিই বসছি এখানে। আহির পাটিতে বসে। বৃদ্ধা জিজ্ঞেস করলো, তোমরা কারা? আমি শহর থেকে এসেছি। কিছুদিন আগে মিলন যে খুন হলো, ওর ব্যাপারে একটু কথা বলতে এসেছি। বৃদ্ধা এই কথা শুনে চোখ তুলে শফিকুল আর তারিকের দিকে দেখলো। শফিকুল বলল, চাচাকে একটু ডাকেন, ওনার সাথে কথা বলতে এসেছে। তখন ঘর থেকে বেরিয়ে আসে আশরাফ, কাঁধে গামছা, পরনে লুঙ্গি। আহির উঠে দাঁড়ালো, আশরাফের সামনে এসে দাঁড়ায়। আশরাফ সবার দিকে একবার তাকালো, খুব উদাসীন দেখালো তাকে। আপনারা? শান্ত স্বরে প্রশ্ন করলো। আমি ডিটেকটিভ আহির মির্জা। মিলনের হত্যার তদন্ত করছি। আপনার সাহায্য দরকার। আমি কেমনে তোমাকে সাহায্য করবো? মিলন যেদিন খুন হয়েছে ওই দিন রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন। এমন কিছু কি দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে? আশরাফ কিছুটা চুপচাপ হয়ে গেল। চোখে ভয় আতঙ্ক ফুটে উঠেছে। একজন ডিটেকটিভের চোখ থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল। নির্ভয়ে বলুন, হ, ওই দিন রাইতে আমি ওইখান দিয়ে আইতেছিলাম। হঠাৎ কারখানার গুদামঘর থেকে একটা কিছু ভাঙ্গনের শব্দ আসে। আমি কৌতূহলবশত ওইখানে যাই। আর তখন একটা মেয়ের তীর্যক কণ্ঠের চিৎকার শুনতে পাই। আমি ভয় পাইয়া যাই। এরপর আমি চইলা আইয়া পড়ি। পরদিন শুনি মিলন নাই। আহির নিস্তব্ধ হয়ে গেল। তারেক বলল, বাবু, মেয়ে মানুষ খুন করে নাই তো? কিন্তু মিলনের সাথে তো কোনো মেয়ের সম্পর্ক ছিল না। বিবাহিত ছিল, যদিও ওর বউ মারা গেছে। সন্ধ্যার দিকে আহির মির্জা পৌঁছালো পশ্চিম পাড়ার ধানক্ষেতের পাশে এক কাঁচা ঘরে। সেটিই ছিল মিলনের ঘর। ছোট্ট মাটির দেয়াল, খাটের পাশে একটি পুরনো লণ্ঠন, জানালার ধারে রাখা একটি ছবি। এক তরুণী, মিলনের স্ত্রী নিশ্চয়ই। চোখে গভীর স্নেহের ছায়া। আহির খাটের নিচে চোখ বুলিয়ে পেলেন একখানা পাতলা কাঠের বক্স। বক্স খুলতে ভিতর থেকে কাগজ, শুকনো ফুল আর একখানা ডায়েরি। পাতাগুলো হলদে, লেখাগুলো অস্পষ্ট। বাইরে তখন সন্ধ্যা। কুয়াশা নামতে শুরু করেছে। গ্রামের গাছপালা নিস্তব্ধ। দূরে এক পেঁচার ডাক। আহির, তার সহকারী অরুণ, শফিকুল এবং তারেক ঘর থেকে বের হয়। মিলনের ঘর থেকে তেমন কিছু পায়নি। হঠাৎ দেখলো দূর থেকে একজন বৃদ্ধ মানুষ লণ্ঠন হাতে এগিয়ে আসছে। এসে থামে আহিরের সামনে, কাপা গলায় বলল, আপনি মির্জা বাবু? হ্যাঁ, কিছু হয়েছে? বৃদ্ধ একটু থেমে বলল, ওই মিলনের মৃত্যুর রাতে আমি জেগেছিলাম বাবু।
রাত ছিল ঘন কুয়াশার। হঠাৎ গুদাম ঘরের ভিতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনি। তারপর যেন কেউ দরজা ঠেললো, লোহার ধাক্কা পড়লো, আর সব চুপ। ওই রাইতে আমিও ওই দিক দিয়ে আসছিলাম, শহর থেকে। নারীর কান্না? আহির বিস্ময়ে বলল, হ্যাঁ বাবু। আহিরের চোখে রহস্যের আভা ফুটে উঠল। তুমি কাউকে বলেছিলে এই কথা? কে শুনবে বাবু? আহির আর কোনো প্রশ্ন করল না। বাড়ি ফেরার পালা। যতটুকু তথ্য সংগ্রহ করেছে সব মস্তিষ্কের তালিকায় সংযোগ করছে। আজ তার তদন্তের ইতি টানল। সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের উল্কোকিতর আধার বেয়ে আসছে। এমন সময় রাফিদ পথে হেঁটে একা একা বাড়ির দিকে ফিরছে। রাস্তার দুই ধারে শুধু জঙ্গল, চারদিক নিস্তব্ধ। শিউলির স্নিগ্ধ সুবন গন্ধ। সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে। আজ তাদের কারখানায় অনেক কাজ ছিল, যার বেশিরভাগই সে সামলেছে। আমজাদ বিকেলের দিকে বাড়িতে ফিরে যায়। রাফিদের গাড়ি হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে আসতে পারেনি, গোড়াও আনেনি। উপায় না পেয়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে তার। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এমন সময় কেউ বাইরে থাকে না বললেই চলে। রাফিদ শালটা ভালোভাবে পেঁচিয়ে নেয়, আশেপাশে তাকাচ্ছে বারবার। তাৎক্ষণিক রাফিদের সামনে কিছু মুখোশধারী উপস্থিত হয়। 6 জন লোক। কারো হাতে মোটা লাঠি, কারো হাতে চাপাতি। ওদের কারো মুখ দেখা যাচ্ছে না। রাফিদ নিরস্ত্র। হঠাৎ তার সামনে অস্ত্র হাতে কাউকে দেখে মর্মাহত হয়। রাফিদ ঢুক গিলে বেশ রেগে বলল, পথ ছাড়। পথ ছাড়তে তো আহি নাই। তোর জান লইতে আইছি। অনেকদিন পর বাগে পাইছি তরে। তোর বাপ অনেক জ্বালাইছে। তোগো পূর্বপুরুষেরাও অনেক নিকৃষ্ট মানুষ আছিল। গরিব বইলা দাম দিত না। সংস্কার সংস্কার বইলা আমাগো আপনজনের প্রাণ নিছ। আজ তোরে মাইরা এর প্রতিশোধ লমো। দেখি তোর বাপ কতটা ছটফট করতে পারে। রাফিদ বলল, দেখ আমার সাথে ঝামেলা করিস না, এতে তোদেরই লস। তখন একজন মুখোশধারী বলে উঠল, এই ওরে শেষ কর। বেশি কথা কয়। একজন রাফিদের দিকে এগিয়ে আসে। রাফিদ ওর দিকে চোখ তুলে তাকাতেই মুখোশধারী ঝাঁপিয়ে পড়ল। দাঁড়ালো ছুরির ঝলক তার চোখে পড়তেই সে পাশ ফিরে গেল বজ্রগতিতে। আর আঘাতটা গিয়ে পড়ল বাতাসে। পরের মুহূর্তে রাফিদ তার ডান কনুই দিয়ে আক্রমণকারীর বুকে এমনভাবে আঘাত করে যে লোকটা ছিটকে পড়ল ফুলবাগানের দ্বারে। দ্বিতীয় জন পিছন থেকে লাঠি ঘুরাতে ঘুরাতে এলো, কিন্তু রাফিদ নিচু হয়ে এক ঝটকায় লোকটার পা টেনে নিল। গাছের শিকড়ে আঘাত পেয়ে সে মাটিতে গড়িয়ে পড়ল। তৃতীয় আক্রমণকারী এবার রাগে চোখ লাল করে দৌড়ে এলো ছুরি উঁচিয়ে। রাফিদ নিরস্ত্র, কিন্তু চোখে আগুন। ছুরিটা যখন প্রায় তার বুকের কাছে, সে হাত বাড়িয়ে আঘাতের দিক ঘুরিয়ে দিল, আর কিছুটা উল্টো ঘুরে আক্রমণকারীর হাত কেটে দিল। লোকটা চিৎকার করে উঠল। রাফিদের নিঃশ্বাস ভারী, কিন্তু চোখ স্থির। 3 জন মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। তখন একজন মুখোশধারী বলল, জমিদারের রক্তের তো ভালোই তেজ দেখছি। ওই তুই যা, বলে পাশের জনকে ইশারা করে। কিন্তু রাফিদের কাছে সেও হেরে যায়। আক্রমণকারী মাটিতে পড়ে যায়। রাফিদ ক্রোধে লোকটার উপর ভর করে বসে তার মুখ দেখতে চাইল। তখনই বাকি দুজন এসে রাফিদের পিঠে লাঠি দিয়ে আঘাত করে। এরপর তাকে ধরে ফেলে, 2 হাত শক্ত করে চেপে ধরে। রাফিদ ছুটতে পারল না। মাটি থেকে উঠে আক্রমণকারীরা চাপাতে তুলে নেয় হাতে। এরপর রাফিদের দিকে ঘুরে রাফিদ হাত ছুটানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল। চাপাতি হাতে আক্রমণকারী রাফিদের দিকে এগিয়ে গেল। তাকে চাপাতি দিয়ে আক্রমণ করবে ঠিক তখনই রাফিদ চোখ বুজে ফেলে। গভীর শ্বাস নিচ্ছে, ঘেমে গেছে সে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরের চাপাতি আঘাত লাগেনি। সে চোখ মেলে তাকালো। চাপাতি তার পেট বরাবর ছিল ঠিকই, কিন্তু একটা ফর্সা রঙের হাত চাপাতিটি ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে আহির মির্জা। ঠিক সেই মুহূর্তে আরো একজন হঠাৎই রাফিদকে ধরে রাখা আক্রমণকারীকে লাথি মেরে ফেলে দেয়। রাফিদ ঘুরে তাকালো, মীরকে দেখল। এক মুহূর্তেই বাতাসের গতি পাল্টে যায়। আক্রমণকারীরা রাফিদের দিকে ছুটে আসতেই আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে এক আঘাতে তার কুঠ উড়ে যায় পাশে। আর লাথিতে ছিটকে পড়ে এক দুষ্কৃতী। মীর লাঠি ঘুরিয়ে আরেকজনের হাত থেকে অস্ত্র ছিটকে দেয়। রাতের অন্ধকারে মুখোশ পরে এসেছে, এখন চেনা যাবে তাদের আসল মুখ। মীর বলে। রাফিদও তখনও নিজেকে সামলে আবার দাঁড়িয়েছে। 3 জনের মধ্যে নীরব বোঝাপড়া। একদিকে রাফিদ, অন্যদিকে আহির, অন্য পাশে মীর। ত্রিভুজ আকারে ঘিরে ফেলেছে শত্রুদের। জ্বরের মতো লড়াই শুরু হয়। ছুরি, লাঠি, মুষ্টির জলকানি। বাগানের ফুল উড়ে যায়। বাতাসে ধুলা ও রক্তের গন্ধ মিশে।
আহির মির্জা দ্রুত এক ঘুষিতে এক আক্রমণকারীর নাক ভেঙে ফেলে। মীরের লাঠির আঘাতে আরেকজন নিস্তব্ধ হয়ে পড়ে। রাফিদ শেষ জনকে ধরে গাছের সাথে ঠেসে ফেলে গর্জে ওঠে, কে পাঠিয়েছে তোদের? লোকটা গো গো শব্দ করে এরপর মাটিতে ঢলে পড়ে অচেতন হয়ে। বাতাস আবার নিস্তব্ধ হয়। দূরে কুকুরের ডাক ভাঙে সেই নীরবতা। রাফিদ নিচু হয়ে একজনের মুখোশটা খুলে দেখে, তারপর ধীরে বলে, এই খেলা বড় গভীর মীর। এখন থেকে সাবধানে থাকবে, এরা পুরনো শত্রু। মীর রাফিদ এর দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। ঘুরে তাকালো আহিরের দিকে, হাত থেকে রক্ত পড়ছে। মীর ও রাফিদে ছুটে আসে। মীর খুব চিন্তিত হলো, আহির, তোর হাত থেকে রক্ত পড়ছে। কত আর জ্বরবে, এমনিতেই থেমে যাবে, রক্তের শখ মিটলেই। অদ্ভুত, দ্রুত বাড়ি চল, বেশি রক্ত বের হলে সমস্যা হবে, বলল রাফিদ। মীর এদিক ওদিক তাকিয়ে বলল, এই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওখানে। আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে, বাড়ি অব্দি যেতে সময় লাগবে, ততক্ষণে অনেক রক্ত ঝরবে। রাফিদ তখন কিঞ্চিত অবাক হয়ে বলল, তোরা এখানে কেন এসেছিস? আহির বলল, আমি এখনই বাড়ি ফিরছিলাম, কিন্তু গাড়ি সাথে ছিল না, আমার সহকারী গাড়িটা নিয়ে একটা কাজে দূরে গেছে। রাফিদ বলল, এখন কথা না বাড়িয়ে ওই বাড়িটাই চল, ওর রক্ত পড়া বন্ধ করতে হবে। আহির বারণ করলো, কিন্তু মীর ও রাফিদ শুনল না। রাত নেমেছে ধীরে ধীরে, যেন কেউ আলতো করে কৃষ্ণ চাদর মেলে দিয়েছে আকাশ জুড়ে। চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরনো খড়ের চালা, মাটির দেয়ালে পড়ছে নরম রূপালি ছায়া। আঙ্গিনায় একটা নিম গাছ, তাতে বাতাস লাগলে পাতা নড়ে। শা শা শব্দে যেন রাত কথা বলে ওঠে। দরজার সামনে রাখা মাটির প্রদীপ, আগুন টিমটিম করছে, কখনো জ্বলে কখনো নিভে যায়। দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ, আর কোনো কোনো সময়ে বাঁশঝাড় জিরিজিরে পোকার ডাক। সব মিলিয়ে নিস্তব্ধটাও যেন এক ধরনের সঙ্গীত। বাড়ির ভিতরে থেকে শোনা যায় কেরোসিন বাতির দপদপ শব্দ। কেউ হয়তো ঘরের কোণে বসে কাপড় ভাঁজ করছে। বাতাসে গরুর ঘ্রাণ, শুকনো খড়ের গন্ধ, আর রান্নাঘর থেকে ভেসে আসা ধোঁয়ার গন্ধ মিশে গেছে। দূরে নদীর ধারে ব্যাঙের ডাক, গো গো গু গৌ, আর তার সঙ্গে পাল্লা দিচ্ছে পেঁচার ডাক। সবকিছুই শান্ত, অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয়, একটুখানি রহস্য লুকিয়ে আছে। নিস্তব্ধ একটা বাড়ি যেন নিরবিচ্ছিন্ন ভাবে দাঁড়িয়ে আছে। সেখানে উপস্থিত হয় রাফিদ, মীর ও আহির। মাটির সাথে সাথে ঘরটির সামনে গিয়ে রাফিদ উচ্চস্বরে ডাকে, কেউ কি ভিতরে আছেন? সাহায্যের দরকার। মীর বাড়িটি দেখে চিনতে পারে রহিমাদের বাড়ি। রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা, লাঠির উপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না। রাফিদ দেখলো সে রহিমা। রহিমা রাফিদকে দেখে চিনতে পারে। খালা, আপনি? বাবা, তুমি এইখানে এত রাতে? কিছু হয়েছে? আমরা কারখানা থেকে বাড়ি ফিরছিলাম, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে হেঁটে ফিরছিলাম, কিন্তু মাঝপথে অন্ধকারের জন্য আমার বন্ধুর হাতটা কেটে যায়, রক্ত ঝরছে। বাড়ি অব্দি এইভাবে গেলে অনেকটা রক্ত ঝরবে। রহিমা চোখ তুলে আহিরের দিকে দেখলো, ডান হাতটা রক্তে মাখা। তোমরা বারান্দায় বসো। মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসে, খুঁটির সাথে হারিকেনে ঝুলানো। উঠোনে কিছু গাছের সাথে মশাল জ্বলছে, চারপাশটা বেশ সোনালি রঙের রঙিন দৃশ্য ফুটিয়ে তুলছে। রহিমা ঘরের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, গৌরী, জমিদার বাড়ির এক বাবুর হাত কাইটা রক্ত ঝরতাছে। তুই একটু দেখ মা, আমি তো সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না। আহির মীরকে লক্ষ্য করে বলল, আমার কিছু হয়নি, এতটুকু রক্ত ঝরলে কিছু হবে না, চল চলে যাই এখান থেকে, শুধু শুধু ওনাদের বিরক্ত করছি। মীর রাফিদ শুনল না। এরপর মিনিট পাঁচেক পর ঘরের ভেতর থেকে গৌরী বেরিয়ে আসে। মাথার ওড়নার নাক অব্দি ঝুলছে। গৌরী এসে আহিরের সামনে বসে, হাতে ছিল জলের জগ। জল দিয়ে আহিরের হাতটি পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে আহিরের হাতের ক্ষতর দিকে দেখলো। ছুরি অথবা চাপাতির আঘাত, দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই কোথাও থেকে মারামারি করে এসেছে। গৌরী নিশ্চিত। গৌরী আহিরের হাতটি ভালোভাবে পরিষ্কার করে নেয়। এরপর সেখানে চা পাতা বাটা দিল। আহির কিছুটা ব্যথা পেল। গৌরী চা পাতা দিয়ে তার উপরে একটা সাদা রঙের কাপড় দিয়ে হাতটা পেঁচিয়ে বেঁধে দেয়। মীর গৌরীকে লক্ষ্য করে বলল, শুক্রিয়া, আপনি না থাকলে হয়তো ওর শরীরের সমস্ত রক্ত জড়িয়ে যেত। আসি তাহলে আমরা, বলেই উঠে দাঁড়ালো। আহির স্তব্ধ নজরে চেয়ে রইল গৌরীর দিকে। গৌরী দূরে সরে দাঁড়ায়। আহির, রাফিদ, মীর রহিমাদের বাড়ি থেকে চলে আসে।
আহির যেতে যেতে বারবার পিছনে ঘুরে দেখলো রাত বাড়ছে। রাতটা যেন রূপলি, চাঁদ মাথার উপরে জ্বলছে, তার আলো পড়ছে জমিদার বাড়ির পুরনো ছাদের উপর। খড়ের চালা, পুরনো টালি, দোতলার জানালা সবকিছুই যেন ভিজে উঠছে শান্ত আলোয়। চারদিকে নিস্তব্ধ, তবু এই নীরবতার মধ্যে আছে এক অদ্ভুত মিষ্টি সুর, ঝিঝি পোকার ডাক, ডানের ঝিরঝির শব্দ দূরে ঝিরঝির শব্দ, আর মাঝে মাঝে হালকা বাতাসের ছোঁয়া। আঙ্গিনায় বড় একটা নিম গাছ, তার পাতা থেকে টুপটাপ শিশির পড়ছে। আর তার নিচে একটা পুরনো পাথরের বেঞ্চ, সেখানে বসে আছে আহির রাফিদ। দূরে গরুর খামার থেকে হালকা ঘন্টার আওয়াজ ভেসে আসে, ঠন ঠন ঠন। গরুগুলো ঘুমাচ্ছে নিশ্চিন্তে, তাদের নিঃশ্বাসের শব্দটাও যেন এক রাতের অংশ। বারান্দায় এক কোণে স্ফটিকের জারবাতিটা জ্বলছে মৃদু আলোয়। বাড়ির দোতলার একটা ঘরের ভিতর থেকে ভেসে আসছে লালন গীতি, কারো মিষ্টি কণ্ঠের গাওয়া, খুব নিচু স্বরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সেই সুরটা ঘুরে বেড়ায় উঠোন জুড়ে, চাঁদের আলোয় মিশে যায় ধীরে ধীরে। সুরটি আহিরের কানে এসে বাঁধে। জিজ্ঞেস করলো কে গাইছে। রাফিদ বলল দাদি, তার লালন গীতি পছন্দ। বাগানের বিভিন্ন গাছের ডালে হালকা বাতাস লাগে, পাতা দুলে আলতো করে। রাতরানীর গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে, মনে হয় যেন গোটা বাড়িটাই ঘুমোচ্ছে সেই গন্ধে মাতাল হয়ে। ঘরের ভিতর থেকে শেফালি বেরিয়ে আসে, হাতে 2 কাপ চা। চুপচাপ এসে রাফিদ ও আহিরকে চা দিয়ে যায়। ধীরে ধীরে সময় গড়ায়। আহির বলল চল বাড়ির পিছনে পুকুর পাড়ে থেকে ঘুরে আসি। বাড়ির পিছনে পুকুরের জলের উপর চাঁদের প্রতিফলন, যেন দুটি চাঁদ একে অপরের দিকে তাকিয়ে আছে। বক পাখি ঘুমিয়ে আছে ঘাটের ধারে, জলের হালকা ঢেউ পড়ছে সিঁড়ির ধাপে ধাপে। রাতের এই প্রশান্তি এমন যে মনে হয় জগতের সব অস্থিরতা যেন বাইরে কোথাও থেমে গেছে। এই বাড়ির ভিতরে শুধু বাতাসের গন্ধ, মাটির শান্তি, আর একটা পুরনো সুর বাজছে খুব নরম ভাবে, যা শুনলে মনটা নিজের অজান্তে নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু আহির খুব চিন্তিত। ঘাটের পাড়ে দুজন বসে পাশাপাশি। রাফিদ একটা সিগারেট ধরালো, আহিরের দিকেও একটা ধরিয়ে দিল। সন্ধ্যায় তখন তারা তিনজন বাড়িতে ফিরলে আমজাদ তাদের অবস্থা দেখে কিছু বুঝতে পেরে অনেকবার জিজ্ঞেস করেছিল, কিছু হয়েছে তোমাদের? মীর তখন সত্যটা লুকিয়ে মিথ্যে বলেছিল আমজাদকে। শালুক আহিরের হাতের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে। সে তখন বলেছিল ডক্টরের ব্যবস্থা করছে, কিন্তু আহির তখনও নাকচ করলো। মীর তাদের মাঝে এখন উপস্থিত নেই। রাফিদ এবং আহিরকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে কোথাও একটা চলে যায়, কাউকে কিছু না বলে। আহির সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মীর কোথায় গেছে? হয়তো দিঘির পারে। কেন? নাচনেওয়ালির উত্তরের আশায়। আহির শুনে হাসে। রাফিদ পুনরায় বলল, ও মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হবে না, আমি জানি। কেন? আহির রাফিদের দিকে তাকালো। এই গ্রামে সাধারণ মানুষেরা মনে করে জমিদার বংশের সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাদেরও উচ্চ বংশের হতে হবে। ধারণা তো সঠিক। আজ তুমি যদি একজনের সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও, তোমার পরিবার সেটা মেনে নিবে? রাফিদ নিঃশব্দে হেসে বলল, পরিবার, সংস্কার, নিয়ম নীতির জন্য কত সম্পর্ক ভেঙে যাচ্ছে। যেখানে ভালোবাসার মানুষ দুটো একে অপরকে চাইলেও পূর্ণতা পায় না, পরিবার সমাজ পূর্ণতা পেতে দেয় না। পিছন থেকে তাদের কথোপকথনে শুনে নেয় বুলবুল। সে সময় না নিয়ে দ্রুত পায়ে হেঁটে মায়ার ঘরে যায়। মায়া ঘরে একা ছিল। তাকে বুলবুল জানায়, শুনেছি মীরবাবু মাস্টারের মেয়ের কাছে চিঠির উত্তর জানতে গেছে। ছেলেটা মোটেই সুবিধার না, গ্রামের কোনো মেয়েকে বিয়েও করবে না, শুধু শুধু মজা নিতেছে সহজ সরল মেয়েগুলোর সাথে। দেখবে না পা, তার কপালে মেয়ে জুটবে না। মায়া বুলবুলের কথার কোনো প্রতিক্রিয়া করল না। বুলবুল মায়ার কোনো কথার প্রতিক্রিয়া না পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। মায়া তাকিয়ে আছে শূন্য মনে আকাশপানে। বুলবুল যেন কাটা গায়ে নুনের ছিটা দিয়ে গেল। মায়ার মনটা বিষিয়ে উঠল, চোখের জল জমলো। জলের ফোঁটা গড়িয়ে গালে পড়তেই হাত দিয়ে মুছে ফেললো। তখন হঠাৎ হাউ শব্দে মায়া লাফিয়ে ওঠে, তাকিয়ে দেখলো মীর। আপনি এত রাতে এখানে? দেখতে আসলাম তোমার জ্বর কমলো কিনা। দেখি তো জ্বর কমেছে কিনা। বলে মায়ের কপালে হাত দিয়ে জ্বর দেখতেই মায়া সরে গিয়ে বলল, আপনার অধিকার নেই আমার শরীর স্পর্শ করার, পরপুরুষ আপনি। ও আচ্ছা, তোমাকে ছুতে বুঝি দলিল লাগবে? দলিল তো আমার কাছে নেই, আর দলিল আমি তৈরি করতেও পারবো না। যাও, ছুঁয়ে দেখবো না। মায়া দৃষ্টি সরিয়ে নেয়, তার মুখটা গম্ভীর। মীর বলল, মন খারাপ? মায়া নিরুত্তর। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, তোমার সব কিছু আছে, তবুও তোমার মন খারাপ।
আর দেখো আমার কিছুই নেই, তারপরও আমি হাসছি। আপনারও তো সব আছে, কি নেই আপনার? মীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমরা দেখো আমার সব আছে, কিন্তু আমি দেখি আমার কিছুই নেই। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মা নেই। এই বাক্যটি সবকিছুর এলোমেলো করে দেয়। মীর থামে, তার কথা আটকে যাচ্ছে। পুনরায় বলল, আমি এই দুনিয়াতে আমার মাকে খুব কম সময়ের জন্য পেয়েছি। মায়ের আদর স্নেহ আমি খুব ক্ষুদ্র সময়ের জন্য পেয়েছি। মায়ের মায়া ভরা মুখ, মলিন হাসি, তার আদর, তার শাসন, সবকিছু আমার মনে পড়ে। তোমরা যখন রাতে খুব আরাম করে ঘুমাও, আমি তখন মায়ের কথা ভাবি। তোমরা যখন মায়ের সাথে অভিমান করো, তখন আমি আফসোস করি। একটা বাক্য তখন আমার চারপাশে ঘুরে, আমার মা নেই। সে তো কবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মীরের কথাগুলো দুঃখে মাখা। মায়া দেখলো মীরের দিকে, তার চোখে জল। মীর জানালার পাশে দাঁড়ায়, শান্তভাবে বলল, আমার সামনে কোনো মা তার সন্তানকে আদর করলে, স্নেহ করলে আমার খুব কষ্ট হয়। আমি বুঝতে দেই না, কিন্তু হয়। আমার সব আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, কিন্তু তারপরেও আমি শূন্য। কারণ আমার মা যে নেই, ভাবতেই অবাক লাগে। যে মানুষটির গর্ভে আমি ছিলাম, যার দুধ পান আমি করেছি, আমি হাসলে যে হাসতো, আমি কাঁদলে যে কাঁদতো, সে মানুষটা আর দুনিয়াতে নেই। মীর থেমে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি এই দুনিয়াতে মাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম, এখনো বাসি, আর চিরদিন বাসবো। মানুষ সব সুখ হয়তো কাটিয়ে উঠতে পারে, কিন্তু আমি আমার মায়ের সুখ কাটিয়ে উঠতে পারবো না। মায়া কাঁদছে, ওড়নার আঁচল দিয়ে নিজের চোখের জল মুছছে। আপনি কাঁদছেন? মীরকে বলল। মীর আড়ালে চোখ মুছে বলল, না তো, আমি কাঁদছি না। আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসে। মীর বলল, আমি জানি। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন বাবা তো জুয়ান ছিল, চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারতো, কিন্তু আমার কথা ভেবে করেনি। তাছাড়া বাবাও মাকে প্রচন্ড ভালোবাসতো। বাবা এখনো মাকে ভুলতে পারেনি। আপনার ছোট মাও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। মীর গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমার মা নেই দেখে ছোট মা আমার সামনে কখনো তোমাদের আদর করে না। আমি কষ্ট পাবো ভেবে। মা না থাকার গভীর ব্যথার ওষুধ সমস্ত দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। কত সন্তান মাকে অযত্নে ফেলে দেয়। ওরা হয়তো জানে না মা হারানোর যন্ত্রণা। ওরা জানে না মায়ের সাথে জড়িয়ে আছে জান্নাত। কিভাবে আপনার মা মারা গিয়েছিল? কিভাবে মারা গিয়েছিল বলে কি হবে? আল্লাহর ফয়সালা ছিল। আল্লাহ আমায় একা করে দিয়েছেন। আপনার পাঞ্জাবিতে মাটি কেন? মীর মাটির দিকে তাকিয়ে বলল, মায়ের কবরের কাছে গিয়েছিলাম, হঠাৎ তার কথা মনে পড়েছিল। মায়া কিছু বলল না। মীর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত বাড়ছে, আমি ঘরে যাই। তুমি বিশ্রাম নাও, বলে মীর চলে যায়। আহির তার ঘরের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। দৃষ্টি তার ডান হাতের দিকে, ক্ষত জায়গাটি সাদা কাপড় দিয়ে বাঁধা। নিশ্চয়ই এটি গৌরীর ওড়নার খণ্ড। আহির হাসি। তার হাসি দেখে রাফিদ বলল, তুই কাটা হাত দেখে হাসছিস? অদ্ভুত। মানুষ কাতরায়, আর তুই বোধহয় খুশি হয়েছিস। মানুষ কাতরায়, প্রেমিক না। আহির বলল, এর মানে? রাফিদ সিগারেট ধরালো। এর মানের ব্যাখ্যা আমার কাছেও নেই। মীর হাজির হয়, হাতে একটা বই। বইটি নিয়ে সোফায় বসে পড়ে। রাফিদ মীরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো, তুই না দিঘির পাড়ে গিয়েছিলি, কখন আসলি? মীর জবাব দেওয়ার আগেই আহির মীরের দিকে তাকিয়ে বলল, মীর, খেয়াল করেছিস আমাকে কিন্তু তোরা তুই বলে ডেকেছিস? মীর হাস্যোজ্জ্বল মুখে বলল, বলেছিলাম না যে কোনো পরিস্থিতিতে তুইটা চলে আসবে, আসলো তো। বলা শেষে তিনজনেই হেসে উঠল। হাসি থামিয়ে আহির রাফিদকে লক্ষ্য করে বলল, গৌরীর মা ছাড়া আর কেউ নেই? রাফিদ সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, ওর বাবা ছিল। শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা করেছে। কথাটা মীরের কানে গেল। গৌরীর বাবা আত্মহত্যা করেছে? তবে শেফালি কেন বলেছে ওই দিন রাতে ঘর থেকে কেউ ডেকে নিয়ে তাকে মেরে ফেলেছে? মিথ্যে কেন বলল?